গুম খুনে অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিন ঠিক করা হবে কাল। প্রসিকিউশন হিসাবে আমরা বলেছি যে আমরা তাকে রিলাই করেছি বলে তাকে হোস্টাইল করে দেব। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলে সই করবে এনসিপি। প্রধান উপদেষ্টাকে ইসির আচরণ ও প্রশাসনের দলীয়করণ নিয়ে আপত্তি। কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি। আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না, এটা স্বচ্ছ হচ্ছে না। ডক্টর ইউনূসের সাথে চলছে জামায়াতের বৈঠক। বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি বিএনপি নেতা আমির খসরুর। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন দেওয়া উচিত না, তাদেরকে ডেইলি ডে টু ডে যে কাজগুলো, দৈনন্দিন যে কাজগুলো, সেই কাজগুলো থেকে আস্তে আস্তে চলে যাওয়া উচিত। তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বিএনপি, জানালেন আইন উপদেষ্টা। নির্বাচনকালীন সরকার ছোট করা নিয়ে হয়নি কোনো আলোচনা। সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় কারাগারে বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত। পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যার 3 ধর্ষকের সাজা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। মানবতা বিরোধী অপরাধের মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল সকাল 8:30টার দিকে এই আদেশ দেন। হাজির না হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও মেজর জেনারেল কবিরুল সহ অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মাইনুল মারুফ ও এম এ আজিজকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। ট্রাইব্যুনাল কার্যক্রম শুরুর আগেই সকাল 7টার দিকে ঊর্ধ্বতন এই সেনা কর্মকর্তাদের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে হাজির করা হয়। এর আগে ঢাকা সেনানিবাসে সাব জেলে তাদেরকে সেনা হেফাজতে রাখা হয়েছিল। মানবতা বিরোধী অপরাধের আলাদা 3টি মামলায় গ্রেফতার করা হয় র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সরওয়ার, মোহাম্মদ কামরুল হাসান, মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন, সরার বিন কাশেম, রেদওয়ানুল ইসলাম, বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম ও কর্নেল আনোয়ার লতিফ খান, যিনি অবসরকালীন ছুটিতে রয়েছেন, যাদের বিরুদ্ধে গুম করে নির্যাতন এবং জুলাই আন্দোলনে হত্যার অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে সংক্ষিপ্ত শুনানি করেন ট্রাইব্যুনাল। দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত যে বন্দিশালা ছিল TFI সেল, সেইখানে কিছু বন্দীকে আটক করে রাখা 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত 14 জন বন্দীকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল, সেখানে 10 জন আসামিকে হাজির করা হয়েছিল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন এই সেনা কর্মকর্তাদের শেষ পর্যন্ত ট্রাইব্যুনালে হাজির করা হবে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মহলে আলোচনা ছিল তুঙ্গে। তারা যেমন জুলাই আগস্টে নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে পরিচালিত হত্যাযজ্ঞের সময় তারা যেমন রুখে দাঁড়িয়েছিলেন বা মাঝখানে ভূমিকা পালন করেছিলেন, যেটা জাতি স্মরণ করে, একইভাবে এই যে বিচার প্রক্রিয়া, গুমের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও তারা তাদের সহযোগিতা করছেন, আইনের প্রতি তাদের শ্রদ্ধা দেখিয়েছেন। এটাও আমরা এই আজকের এই সময়ে আমরা উল্লেখ করতে চাই। দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। আরেক গুমের মামলায় ডিজিএফের সাবেক 3 পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 8 ঘন্টারও কম সময়ের শুনানির পর তাদের নিয়ে যাওয়া হয় সেনানিবাসের সাব জেলে।
এসব মামলায় পলাতক 17 আসামিকে হাজির হতে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময় জামিন এবং ভার্চুয়ালি আদালতে হাজিরার নির্দেশনা চেয়ে দুটি আবেদন করেন 15 সেনা কর্মকর্তার পক্ষের আইনজীবী, যার শুনানির দিন ধার্য হবে পরবর্তীতে। আত্মসমর্পণ, টেকনিক্যালি প্রসিকিউশন বলেছে গ্রেপ্তার, আমরা বলি আত্মসমর্পণ। কারণ তারা আজকে সকালে স্বেচ্ছায় এখানে আসছে, পুলিশ যে তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই, অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য তাদেরকে একটা গাড়িতে আনা হয়েছে, নিরাপত্তা এবং প্রশাসনিক সুবিধার কারণে এই ফ্যাসিলিটিটা ব্যবহার করা হয়েছে। তারা প্রকৃতপক্ষে আত্মসমর্পণ করেছে। এদিকে ট্রাইব্যুনাল ও তার বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর দেখানো শ্রদ্ধাকে প্রশংসনীয় বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনীর প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার, এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানেই রাখা হবে ঊর্ধ্বতন এই সেনা কর্মকর্তাদের। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। গুমের মামলার বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। বলেছেন কেউ যেন আর এমন নির্যাতনের শিকার না হন। অপরাধীদের কোনো রকমের ছাড় না দেওয়ার দাবিও জানান তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে যখন চলছে গুমের মামলার বিচার প্রক্রিয়া, তখন বাইরে হাইকোর্টের সামনে বিচারের দাবিতে মানববন্ধন করছে ভুক্তভোগী পরিবার। তাদের দাবি কাউকে দায়মুক্তি নয়, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো অপরাধে জড়িতদের বিচার করতে হবে। এ সময় পালিয়ে যাওয়া অপরাধীদেরও দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। বুধবার সকালে গুমের 2 মামলায় 13 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। আর বিচার শুরুর প্রক্রিয়া দেখতে ট্রাইব্যুনালে হাজির হন দীর্ঘদিন গুম অবস্থা থেকে ফিরে আসা ভুক্তভোগীরা। গণমাধ্যমে তুলে ধরেন তাদের উপর নির্যাতনের গল্প। এখানে গুম করা হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। দমন পীড়নের ভয়ানক স্টিম রোলার চালিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। আমাদের উপর যে কি অন্যায় করা হয়েছে তা আমাদের মুখে কেউ বলতে পারবে না। একদিন যদি কেউ সেখানে রাখা হয় তাহলে বুঝবেন যে তার কি অবস্থা হয়। 25 জন অপরাধীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এরা একজনও কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে কোনো অপরাধ করার কারণে ওয়ারেন্ট বের হয়নি। তারা সেনাবাহিনীর বাইরে এসে, সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে এসে তারা এগুলি করেছে, এবং এই সংখ্যাটা কিন্তু সেনাবাহিনীর 1000 ভাগের 1 ভাগও নয়। এ সময় বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে তারা বলেন, অপরাধের সাথে সম্পৃক্তদের জন্য কোনো ছাড় দেয়া না হয়। যারা বিদেশ আছে তাদেরকে, আমাদের দাবি তাদেরকে জন্য ইন্টারপোলের মাধ্যমে যে হোক পত্রপত্রিকা বিজ্ঞাপন দিয়ে ইন্টারপোলের মাধ্যমে তাদের বিদেশ ধরে আবার কোর্টে হাজির করে। আমরা ইনসাফ চাই। এই বিচার, এই আয়নাঘর আছে, এটা প্রকাশ করে 22 সালে, কেউ কোনো কথা বলেন নাই। আর কোনোদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটে খুনির কাজ যেন আর করানো না হয়। জনগণের রক্ষক সেনাবাহিনীকে আর কোনোদিন যেন জনগণের মুখোমুখি দাঁড় করানো না হয়। টিএফআই-জেআইসির মতো গুমের উদ্দেশ্যে আর কোনো সেল যেন গঠন না হয় সেই দাবিও জানান ভুক্তভোগীরা। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ। আগামীকাল যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন। এরপর রায়ের জন্য দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল। আজ যুক্তিতর্কে স্টেট ডিফেন্স দাবি করেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি। রাজসাক্ষীর জবানবন্দি নিয়েও প্রশ্ন তোলেন। তবে প্রসিকিউশন বলছে রাজসাক্ষীর সাক্ষ্যে সত্য ও পূর্ণাঙ্গ ঘটনা উন্মোচিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্যতম আলোচিত মামলা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা। অভিযোগ গঠনের দিনই এই মামলায় নিজেকে দোষী মেনে রাজসাক্ষী হওয়ার ঘোষণা দেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এরপর জবানবন্দিতে জুলাই গণহত্যার ঘটনা প্রবাহ ও দায় ছাড়াও আওয়ামী লীগ আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাসহ বিভিন্ন ঘটনা তুলে ধরেন। সাক্ষী বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো শুনানি করেন চৌধুরী আব্দুল্লাহ মামুনের আইনজীবী। বলেন, চৌধুরী মামুনের বক্তব্যে সত্য উন্মোচিত হয়েছে, বেরিয়ে এসেছে অনেক না জানা ঘটনাও। এ সময় চৌধুরী মামুনের জন্য ক্ষমা প্রার্থনা করেন আইনজীবী। আমি গণহত্যার শিকার প্রত্যেক পরিবার, আহত ব্যক্তিবর্গ, দেশবাসী এবং মাননীয় ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থী। আমার এই সত্য পূর্ণাঙ্গ বর্ণনার মাধ্যমে সত্য উদ্ঘাটিত হলে
আল্লাহ যদি আমাকে আরো হায়াত দান করেন, বাকিটা জীবন কিছুটা হলে অপরাধ থেকে মুক্তি পাবো। প্রসিকিউশন উল্লেখ করে চৌধুরী মামুনের সাক্ষ্যে সত্য ও পূর্ণাঙ্গ ঘটনা উন্মোচিত হয়েছে বলে মনে করে তারা। পরে আসামি পক্ষের যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। প্রসিকিউশন হিসাবে আমরা বলেছি যে আমরা তাকে রিলাই করেছি বলে তাকে হোস্টাইল করি না। তার বক্তব্যে ফুল এবং ট্রু ডিসক্লোজার আছে বলে আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয়েছে। বাকি সিদ্ধান্ত অনারেবল ট্রাইব্যুনাল। এর আগে তৃতীয় দিনের মতো শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আন্দোলন কোটা সংস্কারের জন্য ছিল, আন্দোলন বৈধ ছিল। তবে সরকার পতনের এক দফা আন্দোলন ছিল অবৈধ। এ সময় অপরাধ প্রমাণ হয়নি দাবি করে খালাস চান আসামিদের। রাজশাহী বলেছি, সে নিজেকে বাঁচার জন্য সে অন্যের কাঁধে দোষ দিয়ে বাঁচার চেষ্টা করেছেন। সন্দেহাতীতভাবে রাষ্ট্রপক্ষ এই মামলা প্রমাণ করতে সক্ষম হয় নাই। এই সক্ষম না হওয়ার কারণে আমার আসামিরা খালাস পাবে। বৃহস্পতিবার এই মামলায় পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর ধার্য হবে আলোচিত এই মামলার রায়ের দিন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। আইনি ভিত্তি ও বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ নিয়ে অভিযোগ এবং ইসি পুনর্গঠনের দাবিও জানিয়েছে এনসিপি। প্রশাসনে দলীয়করণ নিয়েও জানায় আপত্তি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে সরকার দায় এড়াতে পারবে না বলেও মন্তব্য করেন নাহিদ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন। প্রতিনিধি দলে ছিলেন সামান্তা শারমিন, সার্জিস আলম ও খালেদ সাইফুল্লাহ। বৈঠকে প্রাধান্য পায় জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির নিশ্চয়তা পেলে তারা এতে সই করবেন। জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি, যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান হিসেবে উনিই জারি করবেন। কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা, সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে। নির্বাচন কমিশন পক্ষপাত করছে, সাংবিধানিক আচরণ করছে না এমন অভিযোগ করে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানায় এনসিপি। এবং নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কার্যক্রম করার কথা ছিল সেটা করছে না। কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং কোনো দলের প্রতি বিমাতা সুলভ আচরণ তারা করছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন যদি না হয় এর দায় সরকারের উপরে আসবে। এ সময় দলীয় প্রতীক শাপলা নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরেন নাহিদ ইসলাম। আমাদের যদি প্রতীক না থাকে তাহলে তো আমাদের পক্ষে অন্য কোনো প্রতীকে কমিশনে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না। আর অন্য কোনো প্রতীক তো আমরা নিব না, সেটা আমরা বলেছি। নির্বাচন শাপলা কেন আমরা পাবো না তার আইনি সাংবিধানিক ব্যাখ্যা আমাদের দিলে তখন আমরা অন্য প্রতীকের বিষয়ে বিবেচনা করব। সন্ধ্যায় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসে জামায়াতে ইসলামী। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এ পর্যায়ে চলে যেতে চাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। সেখানে প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের বৈঠক পরবর্তী কথা বলছেন জামায়াত নেতারা। সরাসরি যাচ্ছি সেখানে। মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল। ডান দিকে আছেন আরও একজন সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তো আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা অনেকে হয়তো কি জানেন, আমাদের এই ডেলিগেশনের সম্মানিত নেতা ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের কিছুটা সাময়িক অসুস্থতা অবস্থায়ও আমাদের আজকে ডেলিগেশনের নেতৃত্ব দিয়েছেন। এজন্য উনি কথা বলবেন ধীরে এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। এখন আজকে এই সাক্ষাৎ সম্পর্কে ব্রিফিং দিচ্ছেন আমাদের সম্মানিত নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের। জি, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল। সম্মানিত এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমেরিকা একটি লম্বা সফর ছিল,
একটু ডায়াবেটিকের ইমব্যালেন্স হচ্ছিল, সেই জন্য একটু হসপিটালে কারেক্ট করছি। আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন, ভালোই আছি। আজকে আমরা এসেছিলাম কয়েকটি বিষয়ে মাননীয় চিফ অ্যাডভাইজারের দৃষ্টি আকর্ষণ করার জন্যে, এবং কিছু বিষয়ে আমাদের মতামত এবং করণীয়, এই সরকারের করণীয় সম্পর্কে আলোচনা করার জন্য। প্রথমে আমরা ওনাকে ধন্যবাদ জানিয়েছি আমেরিকাতে ওনার সাথে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে নেওয়ার জন্য, যেটা আমাদের ডেলিগেশনের মর্যাদা সেখানে বৃদ্ধি করেছে এবং জনগণের পার্টিসিপেশন তৈরি হয়েছে। আমরা ওনাকে আরও ধন্যবাদ জানিয়েছি যে ওনার যে কমিটমেন্ট ছিল যে সংস্কার করবেন, উনি দীর্ঘ সময় এক্সারসাইজ করার মাধ্যমে আমরা সংস্কারের কতিপয় বিষয়ে একমত হয়েছি এবং সেই সংস্কারগুলোর উপরে আমরা একটা দলিল তৈরি করার জন্যে সকলে মিলে সিগনেচার করেছি। বাংলাদেশ জামাত ইসলামী এই সনদের ওয়ান অফ দি সিগনেটরিজ। এটা জাতীয় ইতিহাসে এটা লিখে থাকবে এবং ইতিহাস থাকবে। মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে। আমরা যেহেতু এখানে সিগনেচার করেছি, তার এফার্টকে আমরা সমর্থন করেছি। এ প্রসঙ্গে আমরা খুব দুটি স্পষ্ট কথা বলেছি যে দীর্ঘ কয়েক মাস ধরে বহু লোকের পরিশ্রমে, বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা যে ঐকমত্যে পৌঁছেছি, বেসিক্যালি প্রায় ৮০-র উপরে সংস্কারে, তার ভিতরে বেসিক কতগুলো পয়েন্টস আছে যেটির সংখ্যা 19টির মতো, এবং এখানে আমরা সকলেই সিগনেচার করেছি। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটাকে আইনি ভিত্তি দেওয়া, এটাকে ইমপ্লিমেন্ট করা, এবং এই সনদের মাঝে যেগুলো আগামী নির্বাচন সংশ্লিষ্ট সেগুলোকে আগেই পাশ করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেওয়া, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদেরকে এটা বলা হয়েছে যে এটা যে সমস্ত পয়েন্টে আপনারা একমত হয়েছেন সেগুলো নিয়েই সনদ, এটা সাইন করুন। ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আমরা আপনাদের সাথে একমত হয়েই সেটা আমরা করব। আমরা আজকে এটা বাস্তবায়নের জন্য ওনার দৃষ্টি আকর্ষণ করেছি। উনি আমাদের সাথে একমত হয়েছেন যে এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে এই পরিশ্রম তো পণ্ডশ্রম ছাড়া কিছু নয়। তো সে কারণে উনি বলেছেন আমি যথাযথ উদ্যোগ নেব। আমরা সেখানে বলেছি একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ব্রিফিং করছিলেন জামায়াত নেতা, সেখানেই ছিলাম এতক্ষণ। নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিতদের সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সংবিধানের আলোকে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে যেতে হবে। অন্যদিকে সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম খুনের অভিযোগে কারাবন্দী সাবেক সেনা কর্মকর্তাদের বিচার যথাযথ নিয়মে হতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ঘোষিত সময় নির্বাচনে জোর দেন মুক্তিযোদ্ধারা। যার যখন খুশি তখন সেটা বলবে, আর বিএনপি সেটা সবসময় মেনে নেবে, এটা হতে পারে না। অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের মধ্যে নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তি মাথা চারা দিয়ে উঠবে, তাই সরকারকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। সংবিধানে যে কেয়ারটেকার সরকারের ভূমিকা দেওয়া আছে, বলা আছে, সেই বৈশিষ্ট্য তাদেরকে এখন থেকে করতে হবে তাদের সমস্ত কর্মকাণ্ডে, এবং আমি মনে করি তাদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন দেওয়া উচিত না। তাদেরকে ডে টু ডে যে কাজগুলো, দৈনন্দিন যে কাজগুলো, সেই কাজগুলো থেকে আস্তে আস্তে চলে যাওয়া উচিত। আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোনো দলের সাথে সম্পৃক্ত আছে, তাদের সরকারে থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে না।
নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপকালে রিজভী আহমেদ কথা বলেন সেনা সদস্যদের বিচার প্রসঙ্গে। সবকিছু হচ্ছে আইনি প্রক্রিয়ার ব্যাপার। আইনি প্রক্রিয়াতে যা হওয়ার তাই হচ্ছে বা সেটাই হবে, এবং অবশ্যই সেটা আইনি প্রক্রিয়াই হতে হবে। এখানে কোনো হস্তক্ষেপ বা কোনো মুখ চাওয়াচাওয়ির ব্যাপার থাকবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযোগ তারা প্রমাণ করবেন তারা এই অভিযোগে অভিযুক্ত নন। ফ্যাসিবাদের সহযোগীদের দায়িত্বে রেখে দেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। তো তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনকালীন সরকার ছোট করা নিয়ে কোনো আলোচনা হয়নি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে কোনো দল এমন দাবিও করেনি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, জনপ্রশাসনের নিয়োগের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো নিয়োগ দলীয়ভাবে হচ্ছে না। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে সব সংশয় দ্রুত কেটে যাবে। নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনীতিতে নানা আলোচনা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টা কি দায়িত্বে থাকছেন নির্বাচনের সময়, চলছে এমন গুঞ্জনও। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপি কিছু উপদেষ্টার রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। অন্যদিকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে শুনানি চলছে আপিল বিভাগে। এমন প্রেক্ষাপটে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে উপদেষ্টা পরিষদ কি ছোট হচ্ছে প্রশ্ন ছিল আইন উপদেষ্টার কাছে। দাবি করেন, সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। ইন্টারিম সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো রোল পালন করবে, এটা বলতে তত্ত্বাবধায়ক সরকার আমাদের একটা নিরপেক্ষ ভূমিকা চেয়েছে, ওটা তাদেরকে অ্যাসিওর করা হবে। না না না, এই ধরনের কোনো কিছু আলোচনা হয় না। এটা উপদেষ্টা পরিষদের আলোচনার বিষয়। এই কি নির্বাচনকালীন সরকার ছোট হবে টবে নাকি এই ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত হয় না। সেটা তো ওনারা এর আগেও বলেছেন, এটা আমার কোনো কমেন্ট নাই। এটা ওনারা বলেছে, এটা উপদেষ্টা পরিষদ আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। শীর্ষ দুই দল বিএনপি ও জামায়াতের মধ্যে টানাপোড়েনের কারণে 3 সপ্তাহ শূন্য রাখার পর জনপ্রশাসন সচিবের পদে নিয়োগ দিতে পেরেছে সরকার। একই কারণে প্রশাসনে নিয়োগ পদোন্নতি সংক্রান্ত এপিডি উইংয়ের নিয়োগ নিয়ে চলছে দ্বন্দ্ব। এক্ষেত্রে একজন উপদেষ্টার ভূমিকা নিয়ে আলোচনা আছে। তবে প্রশাসনে দলীয় নিয়োগের বিষয়টি অস্বীকার করেছেন ডক্টর আসিফ নজরুল। আমরা মনে করি না দলীয়ভাবে হয়। শোনেন, আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে যে এক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে। যেহেতু সব দলই অভিযোগ করে অন্য দলের লোক আছে, তার মানে হচ্ছে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি। জাতীয় নির্বাচন ঘোষিত সময় ফেব্রুয়ারির প্রথমে হবে কিনা এ নিয়েও অনিশ্চয়তা আছে। তবে আইন উপদেষ্টা সেই শঙ্কাও উড়িয়ে দেন। মাঠে ঘাটে আস্থার অভাব আছে নাকি আমি জানি না, তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে আপনার, ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো। তবে আমার ধারণা যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব, এই সম্পর্কে সকল সংশয় খুব দ্রুত তখন আশা করি কেটে যাবে। আইন উপদেষ্টা বলেন, ঘোষিত সময়ে নির্বাচন নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সন্ধ্যার বাংলাদেশ থেকে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। যমুনা টিভি ঘুরে গেলেন ন্যাশনাল ডিফেন্স কোর্সের শতাধিক সামরিক বেসামরিক কর্মকর্তা। সংবাদ তৈরি নিয়ে ছিল নানা জিজ্ঞাসা, আলোচনায় গুরুত্ব পায় জাতীয় নিরাপত্তা ইস্যু। মুসলিম নারী ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় অভিযুক্ত ছাত্র শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে মামলা করেছে বুয়েট। সাইবার সিকিউরিটির মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামি কারো ইন্ধনে এমন অশ্লীল ধর্মীয় বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মধ্যরাতে আন্দোলনে উত্তাল বুয়েট। সেখানকার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের। শ্রীশান্তর বিরুদ্ধে অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার সহপাঠী মুসলিম নারীকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট দিয়েছেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত আনারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে রাতেই ওই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে বুয়েট কর্তৃপক্ষ। চকবাজার থানায় মামলাও করে বুয়েট। সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়েছে, অশালীন বক্তব্য নাম ব্যবহার করেছে, এসব এলিগেশন ছিল। এলিগেশনটা কতটুকু এটার জন্য একটা তদন্ত কমিটি হয়েছে। এই তদন্ত কমিটি কাজ
শুরু করলে সেগুলা রিপোর্ট আসলে আমরা স্পেসিফিক্যালি বলতে পারবো। রাত 4টার দিকে শ্রীশান্তকে চকবাজার থানায় নিয়ে যায় পুলিশ। সকালে তোলা হয় আদালতে। সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় অভিযুক্তকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পুরো বিষয়টি বিস্তরভাবে খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। আজকে সকালে তার বিরুদ্ধে বুয়েট কর্তৃপক্ষ বাদী হয়ে একটা নিয়মিত মামলা রুজু করেছে। আমরা তাকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে উপস্থাপন করি এবং তাকে সেখান থেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনাটি আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এটার সাথে যে বিষয়গুলো জড়িত থাকার কথা তারা বলেছেন, মামলার যারা উল্লেখ করেছেন, সেগুলো আমরা খতিয়ে দেখছি। এই ঘটনার পেছনে আর কেউ আছে কিনা তার তদন্ত চলছে বলেও জানায় পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যা লামিয়াকে দলবদ্ধ ধর্ষণ মামলায় 2 কিশোর আসামি 13 বছর ও একজনের 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বেলা 11টায় জেলা বিচারক এই রায় দেন। এরপর 3 জনকে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। জুলাই আন্দোলনে শহীদ জসিমের কন্যা লামিয়াকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা নাড়া দিয়েছিল গোটা দেশকে। মামলার 7 মাস পর আজ আদালতে রায় ঘোষণা করা হয়। পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নেওয়া হয় ধর্ষণের ঘটনায় জড়িত 3 কিশোর সাকিব, সিফাত ও ইমরানকে। ধর্ষণের মামলায় 3 জনকে 10 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। সেই সাথে পর্নোগ্রাফি মামলায় 2 জনকে আরও 3 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পরপরই 3 জনকে পাঠানো হয় যশোর কিশোর সংশোধনাগারে। 3 জনের বিরুদ্ধে 9-3 ধারা এবং সাকিব আল হাসান মুন্সি এবং সিফাত মুন্সি তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনের ধারায় 8-1 এবং 8-7 ধারায় বিজ্ঞ ট্রাইব্যুনাল 3 জনকে 10 বছর এবং সিফাত এবং সাকিবকে পর্নোগ্রাফি আইনে আরও 3 বছর, উভয় সাজায় বিনাশ্রম কারাদণ্ড এবং উভয় সাজায় একটার পর একটা চলবে। তবে আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন লামিয়ার পরিবারের সদস্যরা। আসামিদের বিনাশ্রম কারাদণ্ড নয়, ফাঁসির দাবি জানান নিহত লামিয়ার মা। বলেন, আসামিদের নির্যাতনের কারণেই আত্মহত্যার পথ বেছে নিতে হয় লামিয়াকে। যে রায় হয়েছে তাতে আমি সন্তুষ্ট না। আমি চাইছি মৃত্যুদণ্ড, আমি চাইছি ফাঁসি। আমার মাইয়া নাই পৃথিবীর বুকে, আমি এই রায়তে সন্তুষ্ট না। ওদের সর্বোচ্চ আমি ফাঁসি চাইছি। ফাঁসি নয় কিসের জন্য? 13 বছরেরই দিল। আর ঠিকই আমার সামনে দিয়ে 13 বছর পর হাঁটতে যেতে পারবো, আমার বোন হাঁটতে পারবো না। ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান জসিম উদ্দিন। চলতি বছরের 18 মার্চ বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে লামিয়াকে তুলে নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করে আসামিরা। সে সময় ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। এই ঘটনায় নিজেই 3 জনকে আসামি করে 19 মার্চ মামলা করেন লামিয়া। 26 এপ্রিল রাজধানীর শেখেরটেক এলাকায় ভাড়া বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় তাকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় লামিয়ার। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আন্তরিক পরিবেশে জানা এবং জানানোর আয়োজন হয়ে গেল যমুনা টেলিভিশন কার্যালয়ে। ঊর্ধ্বতন শতাধিক সামরিক বেসামরিক কর্মকর্তার নানা জিজ্ঞাসা ছিল সংবাদ, ব্রডকাস্ট এবং সম্পাদকীয় নীতি নিয়ে। তারা চোখ দিয়ে দেখেছেন কিভাবে পরিণত হয় একটি সংবাদ, কিভাবে পৌঁছায় দর্শকের চোখের সামনে। আয়োজনে গুরুত্ব পায় জাতীয় নিরাপত্তা, গুজব ও অপতথ্য রোধ এবং জনসচেতনতার মতো বিষয়গুলো। বাংলাদেশ সহ মোট 19 দেশের 110 জন ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা, সেনা, নৌ, বিমান বাহিনী এবং পুলিশের পাশাপাশি প্রশাসনের এসব কর্মকর্তা ঘুরে দেখলেন যমুনা টেলিভিশন। এনডিসি হিসেবে পরিচিত ন্যাশনাল ডিফেন্স কলেজের আওতায় এই পেশাগত পরিদর্শন। পেশাগত পরিচয়ের বাইরে উদার মনে বোঝার চেষ্টা করলেন ব্রডকাস্ট মিডিয়া। টেলিভিশনের বুম বা সংবাদ পাঠের চেয়ারে বসেও অনুভব করতে চাইলেন রিপোর্টিং বা সংবাদ পাঠ। এর আগে সকালে ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদিকের নেতৃত্বে যমুনা টেলিভিশন কার্যালয়ে আসেন 2025 ব্যাচের অংশগ্রহণকারীরা। আয়োজনে জানানো হয় কিভাবে দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে যমুনা টেলিভিশন। প্রশ্নোত্তর পর্বে গুজব, অপতথ্য, জাতীয় নিরাপত্তা, জবাবদিহিতা ও রাজনৈতিক মেরুকরণ সহ বিভিন্ন বিষয়ে সম্পাদকীয় নীতি এবং সম্প্রচার বিষয়ে জানতে চান কর্মকর্তারা।
সময় সীমাবদ্ধতার মধ্যেও উদারভাবে জানানোর চেষ্টা ছিল যমুনার নীতি নির্ধারকদের। Intense threat to the national security. Now, how to deal with these things? Whether your reporters have got any kind of institutional training. In the name of freedom of speech, there are a number of digital social media we can see now. How much have you questioned the current interim government? কিছু জিনিস আমাদের গাইডলাইনে আছে যেগুলো আমরা মেইনটেইন করি এবং আমাদের পুরো টিম সেটা জানে। মানে কোথাও কোনো অস্থিরতা তৈরি করবে এমন কোনো ভাষা, এমন কোনো অ্যাক্টিভ মানে এমন কোনো কিছু করা যাবে না। যমুনা টেলিভিশন যখন যেটা বলা দরকার তারা বলে, সেটা গত 12 বছর যেমন বলেছে, 11 বছর যেমন বলেছে, গত 1 বছরও বলেছে। We always tell our reporters from our various types of trainings we have. So go for the fact, only go for the fact. And if you go for the fact, people, the audience will be with you. This is our motto, this is our policy. টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ জানান, দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও অপতথ্য রোধে সচেষ্ট যমুনা ভবিষ্যতেও কাজ করে যাবে বস্তুনিষ্ঠভাবে। আমরা আমাদের টেলিভিশনটাকে রাজনীতির বাইরে রাখার সবসময় চেষ্টা করেছি। আমাদের সহকর্মীরাও এটার সাথে একমত এবং আমাদের মালিক পক্ষ আমাদেরকে সেই ফ্রিডমটা দিয়েছে। এটাই হচ্ছে আসলে আমাদের সমস্ত কিছুর বাইরে গিয়ে নিরপেক্ষ থাকা। আধুনিকতার পথে আপনাদের যাত্রা শুরু হোক। আপনাদের হাত দিয়ে বাংলাদেশ তো বটেই, সারা পৃথিবীতে মানুষের কল্যাণ হোক। অনুষ্ঠানে দৈনিক যুগান্তরও দেশ গঠনে গণমাধ্যমের ভূমিকার উপর একটি তথ্যচিত্র উপস্থাপন করে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। এরই সাথে সন্ধ্যার বাংলাদেশের সময় হলো আরও একটা বিরতি। ফিরে এসে থাকছে। চট্টগ্রাম বন্দর টার্মিনালের দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্তে বিক্ষোভ, পুলিশের বাধা, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের। কারো চাপের কাছে নথি স্বীকার করবে না নির্বাচন কমিশন, সেই সাথে মেনে নেবে না কোনো অন্যায় নির্দেশ, এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ কর্মশালায় এমনটি জানান তিনি। এ সময় তিনি সবাইকে আইন অনুযায়ী কাজ করার নির্দেশ দেন। এর আগে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচনের দুই পক্ষের সহিংসতায় আটক হলে ভোটের আগে কেউ ছাড়া পাবে না। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রবাসী ভোটারদের জন্য 16 নভেম্বর অ্যাপ উন্মুক্ত করা হবে। কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন, এবারও সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব না হলে বিশ্বের কাছে নিন্দিত জাতি হিসেবে পরিণত হতে হবে। চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। বিক্ষোভের এক পর্যায়ে বন্দর অভিমুখে মিছিলে পুলিশ বাধা দেয়, এতে উত্তেজনা সৃষ্টি হয়। ইজারার নামে বন্দর ধ্বংস চক্রান্ত রুখে দিতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। নগরীর আগ্রাবাদে প্রতিবাদ সমাবেশ শেষে শ্রমিক কর্মচারীরা মিছিল নিয়ে চট্টগ্রাম বন্দর অভিমুখে যাত্রা করলে টিএনটি অফিসের সামনে বাধা দেয় পুলিশ। এ সময় উভয় পক্ষের বাকবিতণ্ডায় উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ আমাদেরকে বাধা দিতে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এখানে আমাদের কর্মসূচি শেষ করছি। ইনশাআল্লাহ আমরা আশা করি সরকার উদয় হবে। বন্দর কেন্দ্রে কোনো প্রকার কোনো মিছিল, মিটিং, র্যালি কিছুই করা যাবে না। সুতরাং আমার ডাবলমণি থানা থেকে তারা ওখানে বন্দর অভিমুখে যেতে চাইছিল, আমি পথের মধ্যে তাদের প্রতিবাদ শেষ করে এখানে তাদেরকে শেষ করে দিচ্ছি। এর আগে বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা দেওয়ার প্রতিবাদে বাদামতল মোড়ে প্রতিবাদ সমাবেশ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। বন্দর লাভজনক হওয়ার পরও ইজারা দেয়া এবং সব ধরনের সেবার ক্ষেত্রে অতিরিক্ত ট্যারিফ বৃদ্ধির পেছনে ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেন আন্দোলনকারীরা। বন্দর কর্তৃপক্ষ এবং সরকার দেশের এবং দেশের জনগণের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করে ট্যারিফ বৃদ্ধি করেছে। এই ট্যারিফের কারণে দেশের জনগণের সবার মাথার উপরে একটা বড় ধরনের বোঝা আসতেছে। বাংলাদেশের বন্দরকে কারোর কাছে ইজারা দেওয়া যাবে না। এই ইজারা দিতে গেলে আমরা জীবন দেওয়া হলেও আমাদের এই চট্টগ্রাম বন্দরকে রক্ষা করব। আসেন আপনারা সকলে মিলে এই চট্টগ্রাম বন্দরকে রক্ষা করি, সেই মাফিয়াদের কবল থেকে বন্দরকে রক্ষা করি। চট্টগ্রামের সকল শ্রেণী-পেশার শ্রমিক এবং সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আমরা আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। মিছিল সমাবেশ স্থগিত করেছেন
আমরা এগুলোতে ভয় পাই না। এনসিটি, পিসিটি, বে টার্মিনাল সহ বন্দরের স্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পরিষদ নেতারা। আপনারা যদি মনে করেন খেলা বন্দর দিয়ে দেবেন, বন্দর কারো পৈতৃক সম্পত্তি নয়, বন্দর 18 কোটি জনগণের, বন্দর ডক শ্রমিকদের। কোন প্রকারেই কোন বিদেশি হাতে এই বন্দর তুলে দিতে দিব না, দিব না, দিব না। একই দাবিতে আগামী 1 নভেম্বর দিনব্যাপী গণ অনশন কর্মসূচির ঘোষণা দেয়া হয় সমাবেশ থেকে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। সন্ধ্যার বাংলাদেশে আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে যা থাকছে। ইইউ এর সর্বোচ্চ মানবাধিকার পুরস্কার শাখারও পেলেন বেলারুশ ও জর্জিয়ার কারাবন্দী 2 সাংবাদিক, গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক আখ্যা। নিয়োগ জালিয়াতির অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুস সাত্তার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মোহাম্মদ আলমগীর সহ 6 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক বেনু কুমার দে, জাবিপ্রবির সাবেক কোষাধ্যক্ষ জামাল হোসেন সহ 6 জন। এজাহারে বলা হয়, যোগ্যতা না থাকা সত্ত্বেও জাবিপ্রবির সাবেক পরিচালক পরিতোষ কুমার বিশ্বাসকে নিয়োগ বোর্ড অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেয় রাষ্ট্রের ক্ষতি হয়েছে 1,27,00,000 টাকারও বেশি। এদিন দুদকের মামলার আসামি কারিগরি শিক্ষা বোর্ডের প্রোগ্রামার AKM শামসুজ্জামানকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ইউরোপীয় ইউনিয়নে সর্বোচ্চ মানবাধিকার পুরস্কার শাখারও পেলেন বেলারুশ ও জর্জিয়ার কারাবন্দী 2 সাংবাদিক। বুধবার বেলারুশের আন্দ্রে পোজোভেত ও এমসিয়া আমাগ্লোবেলিকে সম্মানজনক এই পুরস্কারে ভূষিত করা হয়। এ সময় ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তার দাবি, সাহসিকতার কারণে এই 2 সাংবাদিক স্বাধীনতা এবং গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক হয়ে উঠেছেন। পোজোভেত বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। 2021 সালে আটকের পর তাকে 8 বছরের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে চলতি বছর এক পুলিশ অফিসারকে চড় মারার অপরাধে 2 বছরের সাজা হয় আমাগ্লোবেলির। মানবাধিকার চিন্তার স্বাধীনতা রক্ষায় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ 1988 সাল থেকে প্রতি বছর শাখারভ পুরস্কার দেয় ইউরোপীয় ইউনিয়ন। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।